Hello, my dear students. Welcome to my channel. I hope you all are good and enjoying your days with your family. Today, I am going to discuss the Unit 2 of the Rebel Poet. In the previous lesson, we have learned that Pritham and his father was talking about the rebel poet Kazi Nazrul Islam. Now, Uncle Rahim enters the room. He joins in the conversation. Uncle Rahim সে ঘরে প্রবেশ করলো। তিনিও তাদের কনভারসেশন কথোপকথনে যোগদান করলেন, মানে তিনিও কথা বলছেন। এবার প্রীতম, ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস? কুমুদরঞ্জন কি তাকে অনুপ্রেরণা দিয়েছিলেন, মানে অনুপ্রেরিত করেছিলেন পোয়েম লিখতে, কবিতা লিখতে? ফাদার, এবার বাবা কি উত্তর দিচ্ছে? ইয়েস, বাট নজরুল ওয়াজ also influenced by Rabindranath and the Persian poets like Hafiz and Khayyam. বলা হচ্ছে মানে প্রীতমের বাবা এবার কি বলছেন, হ্যাঁ যে কুমুদরঞ্জন মল্লিক ইন্সপায়ার্ড করেছিলেন কাজী নজরুল ইসলামকে, বাট কিন্তু নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ। নজরুল রবীন্দ্রনাথের দ্বারা অনুপ্রেরিত ছিলেন। and the Persian poets like Hafiz and Khayyam, আর দুজন পারস্য কবির নাম বলা হয়েছে হাফিজ আর খাইয়াম, এদের দ্বারাও অনুপ্রাণিত ছিলেন তিনি কবিতা লিখতে। আঙ্কেল রহিম, এবার আঙ্কেল রহিম কিছু বলছেন, কি বলছেন দেখি। ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন্ট দ্য আর্মি আন্ডার ব্রিটিশ? তুমি কি জানো যে নজরুল ব্রিটিশদের আন্ডারে, ব্রিটিশদের অধীনে আর্মি জয়েন করেছিলেন, মানে ব্রিটিশ আর্মি জয়েন করেছিলেন। হি ওয়াজ ইন দ্য 49 বেঙ্গল রেজিমেন্ট, তিনি 49 বেঙ্গল রেজিমেন্ট টিমটাতে ছিলেন। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ড ইন 1920। কি বলা হচ্ছে, 1920-তে প্রথম বিশ্বযুদ্ধের পরে এই রেজিমেন্টটা ডিসব্যান্ড হয়ে গিয়েছিল, মানে ব্রোকেন আপ, ভেঙে গিয়েছিল। সো হি কেম টু ক্যালকাটা, তাই তিনি কলকাতায় ফিরে এসেছেন। দেখো এখানে ক্যালকাটা বলা হয়েছে, সেই সময় কিন্তু কলকাতাকে ক্যালকাটায় বলা হতো। এখানে দেখো 1920 কথা বলা হচ্ছে। সেই সময় আমাদের দেশ স্বাধীন হয়নি, ব্রিটিশদের আন্ডারে ছিল। উই গট আওয়ার ফ্রিডম ইন দ্য ইয়ার 1947, তাহলে এটা তার অনেক আগেকার গল্প বলা হচ্ছে। তাই তখনও দেখো কলকাতার নাম কলকাতা না, ক্যালকাটা দেওয়া আছে। নাও ফাদার, এবার বাবা কি বলছেন, অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়ানস হ্যাড রাইজেন এগেইনস্ট দ্য ব্রিটিশ রুল। কি বলা হচ্ছে, সেই সময় যখন নজরুল ফিরে এসেছেন, মানে নজরুল ফিরলেন, সেই সময় ইন্ডিয়ানস হ্যাড রাইজেন এগেইনস্ট ব্রিটিশ রুল। ভারতীয়রা ব্রিটিশ শাসনের, মানে ব্রিটিশদের যে শাসন চলছিল, রাজত্ব চলছিল, ভারতীয়দের উপর অত্যাচার চলছিল, সেটার বিরুদ্ধে হয়ে গিয়েছিল, মানে বিরূপ হয়ে গিয়েছিল, এগেইনস্ট হয়ে গিয়েছিল, প্রতিদ্বন্দ্বিতা করতে শুরু করেছিল। নজরুল প্রোটেস্টেড এগেইনস্ট দ্য ক্রুয়েলিটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। দেখো প্রথমে কি বলা হলো, নজরুল হচ্ছে ব্রিটিশদের আন্ডারে আর্মিতে ছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়, যখন ভেঙে গেল তখন চলে আসলো। এবার কি বলা হচ্ছে, ফাদার বাবা কি বলছেন, অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়ানস হ্যাড রাইজেন এগেইনস্ট দ্য ব্রিটিশ রুল। বলছে সেই সময় ভারতীয়রা ব্রিটিশদের বিরুদ্ধে হয়ে গিয়েছিলেন, মানে বিরোধিতা করতে শুরু করেছিলেন, এগেইনস্ট মানে বিপক্ষে। নজরুল প্রোটেস্টেড এগেইনস্ট দ্য ক্রুয়েলিটি অফ ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। নজরুলও ব্রিটিশদের বিরুদ্ধে তার প্রোটেস্ট, মানে আপত্তি জানিয়েছিলেন তার নিজের মতো করে। ইনফ্যাক্ট হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস, এসেস অ্যান্ড সংস টু ভয়েস হিজ প্রোটেস্ট। তার যে আপত্তি ছিল তার জন্য তিনি অনেক লেখাও লিখেছেন, কবিতা, প্রবন্ধ, গান, এরকম অনেক কিছু লিখেছেন। কিসের জন্য? তার আপত্তি যে আছে ব্রিটিশদের বিরুদ্ধে, মানে তিনিও যে ব্রিটিশদের সাথে একমত নন সেটা জানানোর জন্য তিনি হচ্ছে এইসব লিখেছিলেন, আপত্তি জানানোর জন্য। হি ইজ আ রেবেল পোয়েট অফ ইন্ডিয়া। তিনি ছিলেন, মানে তিনি হচ্ছেন ভারতের রেবেল পোয়েট। রেবেল পোয়েট মানে বিদ্রোহী কবি। প্রীতম কি বলছে, আই হার্ডলি নিউ অ্যাজ মাচ, আমি এত কিছু জানতামই না। দেখো এই যে অ্যাজ মাচ, মাচের পরে একটা চিহ্ন আছে না, ওটাকে বলা হয় এক্সক্লেমেটরি সাইন, মানে বিস্ময়সূচক চিহ্ন। ও অবাক হয়ে বলছে এটা, যে অত কিছু তো জানতোই না আগে। ফাদার বাবা কি বলছে, ইউ শুড রিড হিজ পোয়েমস লাইক কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরণী, অ্যান্ড অলসো লিসেন টু হিজ সংস। ওর বাবা ওকে উপদেশ দিলেন, অ্যাডভাইস করলেন, ইউ শুড রিড হিজ পোয়েমস, তোমার তার কবিতা পড়া উচিত। কি কি কবিতা? যেমন কান্ডারি হুঁশিয়ার, লাইক মানে যেমন কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরণী, অ্যান্ড অলসো লিসেন টু হিজ সংস, আর তার গানও শোনা উচিত, মানে নজরুলের গান কবিতা শোনার জন্য আর পড়ার জন্য বলছেন। দ্য ব্রিটিশ ওয়ার অফ্রেড
that Nazrul's writing could instigate the Indian freedom fighters. বলা হচ্ছে ব্রিটিশরা ভয় পেয়ে গিয়েছিল, afraid, ওরা ভীত ছিল, ওরা ভয় পাচ্ছিল, that Nazrul's writing could instigate the ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স। নজরুলের লেখাগুলো মানে লেখা গান, কবিতা, প্রবন্ধ যা যা ছিল সবকিছুকে, সব যাবতীয় লেখাগুলো কুড ইনস্টিগেট মানে উৎসাহ, অনুপ্রেরণা যোগানো, বা কি বলা হয় এক কথায় হচ্ছে কাউকে কোনো কিছুর জন্য পিন দেওয়া, উস্কানো, উস্কাতে পারে ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্সদের। ভারতের যে ফ্রিডম ফাইটার ছিল, যারা ভারতের স্বাধীনতার জন্য যুদ্ধ করছিল, স্বাধীনতার আন্দোলনের যোদ্ধাদেরকে ওনার লেখাগুলো মানে কাজী নজরুল ইসলামের লেখাগুলো আরো অনুপ্রেরিত করতে পারে, এটা ব্রিটিশরা ভয় পাচ্ছিল। প্রীতম, হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু? তাহলে ব্রিটিশরা কি করলো, মানে হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু? ওরা যে ভয় পাচ্ছিল, মানে ওর বাবা তো বললো ভয় পাচ্ছে, তাহলে ওর প্রীতমের স্বাভাবিক প্রশ্ন, তাহলে ওরা ভয় পাচ্ছিল তোরা কি করলো? তাহলে আঙ্কেল রহিম কি বলছেন? এবার দেখো প্রীতম জিজ্ঞেস করলো যে কি ব্রিটিশ কি করলো, তো আঙ্কেল রহিম অ্যান্সার দিচ্ছেন, দ্য ব্রিটিশ গিউ পারটার্বড। ব্রিটিশরা পারটার্ব মানে ওয়ার্ড মানে চিন্তিত হয়ে পড়লো, মানে ওরা একদম এখন বুঝতে পারছে না কি করবে। তাহলে ওরা কি করেছিল? ফাদার, এবার বাবা কি বলছেন? ইন 1922-তে নজরুল স্টার্টেড ম্যাগাজিন ধূমকেতু, where he published আনন্দময়ীর আগমনী, a poem. 1922-তে নজরুল একটা ম্যাগাজিন শুরু করেন, মানে ম্যাগাজিন ধূমকেতু শুরু করেন, যেটাতে তিনি প্রকাশিত করেন কি আনন্দময়ীর আগমন নামে একটা কবিতা। আঙ্কেল রহিম, এবার রহিম কাকা বলছেন, দ্য ব্রিটিশ রেইডেড দ্য অফিস অফ ধূমকেতু। ব্রিটিশরা সেই ধূমকেতুর অফিসে রেইড করলো মানে ছাপা মারলো, তল্লাশি শুরু করলো, তল্লাশি। দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা, আর কবিকে মানে নজরুল ইসলামকে কুমিল্লা থেকে অ্যারেস্ট করে নিলেন, মানে জেলে ধরে নিয়ে গেলেন। প্রীতম, হোয়াট হ্যাপেন্ড দেন? তারপরে কি হলো? তাহলে তারপরে কি হলো? ফাদার, হি ওয়াজ ট্রান্সফার্ড টু দ্য হুগলি জেল অ্যান্ড দেয়ার হি বিগান ফাস্টিং। ওনাকে কুমিল্লা থেকে ধরে নেওয়া হলো, আর ওখান থেকে ওনাকে ট্রান্সফার করে দেওয়া হলো, মানে ট্রান্সফার মানে কি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা। ওনাকে কোথায় পাঠিয়ে দেওয়া হলো? হুগলি জেলে, যেখানে দেয়ার হি বিগান ফাস্টিং, যেখানে তিনি ফাস্ট করতে শুরু করলেন, মানে উপবাস, না খেয়ে থাকা শুরু করলেন। ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং এগেইনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ। এটা ওনার নিজের পথ ছিল, ব্রিটিশদের যে টর্চার ছিল, অত্যাচার ছিল, সেটার বিরুদ্ধে প্রোটেস্ট করার মানে আন্দোলন করার, এটা ওনার নিজের পথ ছিল। প্রীতম, ফর হাউ মেনি ডেজ ডিড হি ফাস্ট ফাদার? প্রীতম তোর বাবাকে জিজ্ঞেস করছে, বাবা কতদিনের জন্য তিনি উপবাস করেছিলেন? ফর হাউ মেনি ডেজ হি ডিড হি ফাস্ট মানে কতদিনের জন্য তিনি ফাস্ট করেছিলেন? ফাদার, হি ফাস্টেড ফর মোর দেন আ মান্থ, তিনি 1 মাসের বেশি উপবাস করেছিলেন। ইন ডিসেম্বর 1923, দেখো 1922-তে জেলে নিয়ে যাওয়া হলো, এবার 1923-তে হি ওয়াজ রিলিজড ফ্রম জেল, ওনাকে জেল থেকে ছেড়ে দেওয়া হলো। রিলিজড এখানে মানে ছাড়া, মুক্তি পাওয়া। প্রীতম, থ্যাংক ইউ সো মাচ ফাদার, তোমাকে অনেক ধন্যবাদ বাবা। নাও আই উইল বি এবল টু সিং কারারই লৌহ কপাট উইথ জিল অ্যান্ড প্যাশন। এখন আমি কারারই লৌহ কপাটটা অনেক আনন্দ, উৎসাহ আর ভালোবাসার সাথে গাইতে পারবো। এখানে জিল মানে অনেক আনন্দ, আর প্যাশন মানে অনেক ভালোবাসা, গভীর ভালোবাসার সাথে আমি গাইতে পারবো। আই এম সো প্রাউড দ্যাট দ্য টিচার হ্যাজ সিলেক্টেড মি ফর সিঙ্গিং। আমি খুবই গর্বিত যে শিক্ষিকা আমাকে চুজ করেছিলেন, মানে আমাকে সিলেক্ট করেছিলেন, বেছে নিয়েছিলেন গানটা গাওয়ার জন্য। আঙ্কেল রহিম, দেন লেটস হিয়ার ইউ সিং। তাহলে তোমাকে শুনি, মানে তুমি গান করো, তোমার গান শুনি। উই উইল সিং অ্যালং উইথ ইউ অ্যাজ ওয়েল। বলছেন আমরাও তোমার সাথে গান করব, মানে তুমি শুরু করো, তোমার সাথে আমরাও গান করব। দ্যাটস অল ফর টুডে, দিস ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি। এখানে গল্পটা আমাদের শেষ হলো। ইফ ইউ ফাইন্ড এনি কাইন্ড অফ ট্রাবল ইন দিস ভিডিও, you can let me know through comments, and if this video is helpful to you, please hit the like button, and if you haven't subscribed my channel, subscribe my channel. Till then, take care. Thank you.